পেন্টাগনের কর্মকর্তা ছাঁটাইয়ের প্রক্রিয়ায় নেমেছে ট্রাম্পের দল। তৈরি করা হচ্ছে তালিকা, বাদ দেওয়া হতে পারে মার্কিন সামরিক বাহিনীর জয়েন্ট চিফস অব স্টাফকে। বাইডেনের বিদায়ের আগে কোরীয় উপদ্বীপে উত্তেজনা, পিয়ংইয়ংয়ের হুমকি মোকাবেলায় টোকিও, সিওল, ওয়াশিংটনের যৌথ সামরিক মহড়া। পাল্টা পদক্ষেপের হুঁশিয়ারি উত্তর কোরিয়ার। পাকিস্তানের কারাগার থেকে চূড়ান্ত আন্দোলনের ডাক ইমরান খানের। 24 নভেম্বর ইসলামাবাদ অভিমুখে পদযাত্রা, দাবি আদায় না হওয়া পর্যন্ত রাজপথে থাকার ঘোষণা পিটিআইয়ের। আন্তর্জাতিক সময়ের সঙ্গে আছি আমি কনক আজাদ। নির্বাচনে জয়লাভের পরপরই মার্কিন প্রতিরক্ষা দফতর থেকে কর্মকর্তা ছাঁটাইয়ের প্রক্রিয়া নেমেছে ডোনাল্ড ট্রাম্পের দল। এর মধ্যে পেন্টাগনের কর্মকর্তাদের ছাঁটাইয়ের তালিকা করেছে দলটি। বরখাস্তের সম্ভাব্য তালিকায় মার্কিন সামরিক বাহিনীর জয়েন্ট চিফস অব স্টাফ অন্তর্ভুক্ত হতে পারেন বলেও জানা গেছে। ধীরে ধীরে নিজের প্রশাসন সাজাতে শুরু করেছেন নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আগামী 4 বছর যুক্তরাষ্ট্রের শাসন ব্যবস্থার হাল ধরতে যাদেরকে পাশে চান, এর মধ্যেই তাদের বাছাই করতে শুরু করেছেন তিনি। একই সঙ্গে কাদেরকে পাশে চান না তাদের তালিকাও তৈরি করছে ট্রাম্পের ক্ষমতা গ্রহণ প্রক্রিয়ার কাজে যুক্ত দল। মার্কিন প্রতিরক্ষা দফতরের বেশ কিছু কর্মকর্তার নাম এর মধ্যেই যুক্ত হয়েছে সেই তালিকায়। প্রতিরক্ষা মন্ত্রী হিসেবে হেগসেথের নাম ঘোষণার একদিন পরই মার্কিন সামরিক বাহিনীর জ্যেষ্ঠ কর্মকর্তাদের বরখাস্ত করার পরিকল্পনার বিষয়টি প্রকাশিত হয়। বিভিন্ন সূত্রে পাওয়া তথ্য অনুযায়ী পেন্টাগনের কর্মকর্তাদের বরখাস্তের পরিকল্পনাটি বর্তমানে প্রাথমিক পর্যায়ে আছে। ট্রাম্পের প্রশাসন গোছানোর প্রক্রিয়া এগিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে এই পরিকল্পনায় পরিবর্তন আসতে পারে। তবে বরখাস্তের সম্ভাব্য তালিকায় মার্কিন সামরিক বাহিনীর জয়েন্ট চিফ অব স্টাফ অন্তর্ভুক্ত হতে পারেন। এছাড়াও ট্রাম্পকে ফ্যাসিবাদী আখ্যা দেওয়া যুক্তরাষ্ট্রের সাবেক শীর্ষ জেনারেল মার্ক মিলের সঙ্গে যারা সংশ্লিষ্ট সেসব মার্কিন কর্মকর্তাদের নিশানা করতে পারে ট্রাম্প প্রশাসন। এই বিষয়ে ট্রাম্পের প্রচারণা শিবিরের সঙ্গে যোগাযোগের চেষ্টা করলে কিছু বলতে রাজি হননি তারা। এই পরিকল্পনা কতটুকু বাস্তবায়নযোগ্য সে বিষয় এখনো পরিষ্কার নয়। যদিও অতীতে মার্কিন প্রতিরক্ষা দফতরের কিছু কর্মকর্তার বিরুদ্ধে ব্যাপক সমালোচনা করতে দেখা গেছে ট্রাম্পকে। সাদিয়া তাসনিম, সময় সংবাদ। নবনিযুক্ত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মন্ত্রিসভায় দুর্নীতি, মাদকাসক্তের মতো গুরুতর অপরাধে অভিযুক্তদের নাম উঠে আসায় বিতর্ক শুরু হয়েছে। অ্যাটর্নি জেনারেল হিসেবে ম্যাট গেটসের নাম প্রস্তাবের পরই কংগ্রেস থেকে পদত্যাগ করেন তিনি। এর সঙ্গে সঙ্গে বন্ধ হয়ে যায় তার বিরুদ্ধে দুর্নীতি সহ সব অভিযোগের তদন্ত। এ নিয়েও সমালোচনা চলছে। আর প্রতিরক্ষা মন্ত্রী হিসেবে অনভিজ্ঞ পিট হেগসেথকে নিযুক্ত করায় উদ্বেগ প্রকাশ করেছেন পেন্টাগনের সাবেক সদস্যরা। ক্ষমতা গ্রহণের আগেই যুক্তরাষ্ট্রের নতুন মন্ত্রিসভা গঠনে ব্যস্ত ডোনাল্ড ট্রাম্প। নিজের পছন্দের ব্যক্তিদের দিচ্ছেন বিভিন্ন দফতরের দায়িত্ব। স্থানীয় সময় বুধবার বিদায়ী প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে সাক্ষাতের পর যুক্তরাষ্ট্রের অ্যাটর্নি জেনারেল হিসেবে কংগ্রেস সদস্য ম্যাট গেটসের নাম ঘোষণা করেন ডোনাল্ড ট্রাম্প, যা এরই মধ্যে ব্যাপক আলোচনা সমালোচনার জন্ম দিয়েছে। কংগ্রেসে ম্যাটের বিরুদ্ধে দুর্নীতি, স্বজনপ্রীতি, মাদকাসক্তির মতো বিভিন্ন অনৈতিক কর্মকাণ্ডের তদন্ত চলছিল। কিন্তু অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ পাওয়ার পরেই কংগ্রেস থেকে পদত্যাগ করায় চলমান সব তদন্ত থেকে রেহাই পেয়ে যান তিনি। নানা কারণে মার্কিনদের তোপের মুখে পড়া সাবেক ডেমোক্রেট নেত্রী তুলসী গ্যাবার্ডকে জাতীয় গোয়েন্দা পরিচালক হিসেবে নিয়োগ দিয়েছেন ট্রাম্প। নির্ভীক ব্যক্তিত্বের জন্যই তুলসীকে এই পদে নিয়োগ দেওয়া হয়েছে বলে জানান তিনি। ডেমোক্রেট হিসেবে রাজনৈতিক জীবন শুরু করলেও গেল নির্বাচনে ভোল পাল্টে ট্রাম্পের পক্ষে অবস্থান নেন তুলসী। তার বিরুদ্ধে ইউক্রেন যুদ্ধে রাশিয়ার প্রচারণা নতুন করে প্রচারের অভিযোগ ওঠে। এছাড়া মধ্যপ্রাচ্য ইস্যুতে ট্রাম্পের কঠোর সমালোচনা করতেও দেখা গেছে তুলসীকে। সিরিয়া যুদ্ধে বাশার আল আসাদের বিরুদ্ধে সমালোচনা করেও মার্কিনদের তোপের মুখে পড়তে হয় তুলসীকে। প্রতিরক্ষা মন্ত্রী হিসেবে ফক্স নিউজের উপস্থাপক পিট হেগসেথকে বেছে নেয় উদ্বেগ প্রকাশ করেছেন পেন্টাগনের সাবেক সদস্যরা। মার্কিন সেনাবহরের দায়িত্ব গ্রহণের পাশাপাশি প্রেসিডেন্টকে পরামর্শ দেওয়ার মতো যোগ্যতা অনভিজ্ঞ পিটের আছে কিনা তা নিয়ে প্রশ্ন তুলেছেন তারা।
এদিকে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী হিসেবে মার্কো রুবিওর নাম ঘোষণা করেছেন ট্রাম্প। এই প্রথম লাতিনো বংশোদ্ভূত কোনো রাজনীতিক যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী হবেন। অভিবাসন সহ বিভিন্ন ইস্যুতে ট্রাম্প ও রুবিও একে অপরের তীব্র সমালোচনা করেছেন। চীন ও ইরানের পররাষ্ট্রনীতি নিয়ে রুবিওর কঠোর অবস্থানের জন্যই তাকে এই পদের জন্য বেছে নেওয়া হয়েছে বলে ধারণা করা হচ্ছে। মালিহা সুহরাওয়ার্দী, সময় সংবাদ। কারাগার থেকে চূড়ান্ত আন্দোলনের ডাক দিয়েছেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান। আগামী 24 নভেম্বর ইসলামাবাদ অভিমুখে পদযাত্রা করবে তার দল পাকিস্তান তেহরিকে ইনসাফ। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা পিটিআই সমর্থকদের। ইমরান খানের আইনজীবীর বরাতে তথ্য জানিয়েছে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যম। টানা 1 বছরেরও বেশি সময় ধরে কারাগারে বন্দী পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান। বন্দী থেকেই একের পর এক আন্দোলনের ডাক দিয়ে যাচ্ছেন তিনি। আন্দোলন ও জনপ্রিয়তার কারণে রীতিমতো ক্ষমতাসীন দলের আতঙ্কে পরিণত হয়েছেন পাকিস্তান তেহরিক ই ইনসাফের এই প্রতিষ্ঠাতা। এবার কারাগারে থেকে চূড়ান্ত আন্দোলনের ডাক দিলেন তিনি। to come to some sort of a political settlement. জিও নিউজের এক প্রতিবেদনে বলা হয়, আগামী 24 নভেম্বর ইসলামাবাদ অভিমুখে পদযাত্রা করবে ইমরানের পিটিআই। ইসলামাবাদ মার্চের জন্য একটি কমিটি গঠন করেছেন তিনি। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে বলেও জানান তিনি। শুধু ইসলামাবাদেই নয়, কর্মসূচি হবে পাকিস্তান জুড়ে। এছাড়া ইমরান খানের সমর্থকরা যেখানে আছেন সেখানেই হবে বিক্ষোভ। বিচার বিভাগের স্বাধীনতা ক্ষুণ্ণ সংক্রান্ত সংবিধানের 26তম সংশোধনী প্রত্যাহার এবং বিনা বিচারে গ্রেফতারকৃতদের মুক্তির দাবিও জানিয়েছেন পিটিআই নেতাকর্মীরা। এদিকে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পের জয়ের ঘটনা নিয়ে উত্তপ্ত পাকিস্তানের রাজনীতির মাঠ। দেশটির সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে কারাগার থেকে মুক্তি দেওয়ার জন্য ট্রাম্প চাপ দেবেন কিনা এ নিয়ে তর্কে বিতর্কে জড়িয়েছেন দেশটির মন্ত্রী ও বিরোধী নেতারা। সংবাদ মাধ্যম প্রিন্ট বলছে, প্রেসিডেন্ট পদে ট্রাম্পের জয় পিটিআই এর সমর্থকদের মধ্যে আশা জাগিয়েছে। অন্যদিকে পিটিআই নেতা সৈয়দ জুলফিকার বুখারী গণমাধ্যমকে বলেছেন, তিনি ট্রাম্পের দল, তার মেয়ে ইভাঙ্কা এবং জামাতা জারেড কুশনারের সঙ্গে ইমরান খানের বিরুদ্ধে হওয়া অবিচার নিয়ে কথা বলবেন। এছাড়া ইমরান খানের কারাবাস নিয়ে ট্রাম্প উদ্বেগ জানিয়েছিলেন বলেও দাবি করেন বুখারী। তবে পিটিআই এর দাবি উড়িয়ে দিয়েছে দেশটির ক্ষমতাসীন দল। ইমরান খানের কারামুক্তিতে ট্রাম্পের হস্তক্ষেপের দাবি প্রত্যাখ্যান করেছেন পাকিস্তানের প্রতিরক্ষা ও পররাষ্ট্রমন্ত্রী। মৌসুমী সাথী, সময় সংবাদ। পোল্যান্ডে একটি নতুন বিমান প্রতিরক্ষা ঘাঁটি খোলাচ্ছে যুক্তরাষ্ট্র। বুধবার আনুষ্ঠানিকভাবে এটি উদ্বোধন করা হয়। পোল্যান্ডের সঙ্গে নিরাপত্তা বিষয়ক সম্পর্ক জোরদার করতেই এমন পদক্ষেপ নিয়েছে মার্কিন প্রশাসন। তবে রাশিয়ার উপর নজরদারি করতে যুক্তরাষ্ট্র সামরিক ঘাঁটি স্থাপন করেছে বলে দাবি ক্রেমলিনের। 5 নভেম্বরের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প নির্বাচিত হওয়ার পর থেকে নিরাপত্তা নিয়ে আশঙ্কায় ন্যাটোভুক্ত বেশ কয়েকটি দেশ। কেননা চলতি বছরের শুরুর দিকে ন্যাটোর কয়েকটি দেশের সমালোচনা করে ট্রাম্প বলেন, যেসব দেশ প্রতিরক্ষায় যথেষ্ট ব্যয় করে না তাদের সুরক্ষা দেবেন না তিনি। এ অবস্থায় তাদের এমন উদ্বেগ দূর করতে পোল্যান্ডের উত্তরাঞ্চলে একটি নতুন বিমান প্রতিরক্ষা ঘাঁটি খুলেছে যুক্তরাষ্ট্র। বুধবার বাল্টিক উপকূলের কাছে রেডজিকো শহরে আনুষ্ঠানিকভাবে এই ঘাঁটি উদ্বোধন করা হয়। পোল্যান্ডের প্রতিরক্ষা মন্ত্রীর বরাত দিয়ে সংবাদ সংস্থা রয়টার্স জানায়, ওয়াশিংটনের সঙ্গে ওয়ারশোর সামরিক জোট শক্তিশালী করার প্রতীক হিসেবে স্থাপনা করা হয়েছে এই সামরিক ঘাঁটি। এদিকে রাশিয়ার ওপর নজর রাখতেই যুক্তরাষ্ট্র এমন পদক্ষেপ নিয়েছে বলে দাবি মস্কোর। ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ জানান, মস্কোকে নিয়ন্ত্রণের প্রচেষ্টার অংশ হিসেবে রুশ সীমান্তের কাছাকাছি মার্কিন সামরিক ঘাঁটি স্থাপন করা হয়েছে। এর আগে 2000 সালে তৎকালীন প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ যখন এই ঘাঁটি নির্মাণের পরিকল্পনার কথা জানান, তখন আপত্তি জানান রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। অন্তরা সেন, সময় সংবাদ। ভারতে একের পর এক বোমা আতঙ্কে হুমকির মুখে এয়ারলাইন্স খাত। এবার বোমা আতঙ্কে নাগপুর থেকে কলকাতাগামী ইন্ডিগোর একটি ফ্লাইট রায়পুরে জরুরি অবতরণ করা হয়। যাত্রীদের নামিয়ে তল্লাশি চালায় কর্তৃপক্ষ, তবে কোনো বিস্ফোরক পদার্থ পাওয়া যায়নি। ভারতে আকাশপথে বোমা আতঙ্ক যেন নিত্যদিনের ঘটনা হয়ে দাঁড়িয়েছে। স্থানীয় সময় বৃহস্পতিবার ইন্ডিগোর একটি ফ্লাইটে বোমা আতঙ্ক দেখা দেয়। মহারাষ্ট্রের নাগপুর থেকে পশ্চিমবঙ্গের কলকাতায় যাওয়ার সময় বোমার আতঙ্ক ছড়ায়। বার্তা সংস্থা পিটিআই এর বরাত দিয়ে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে দ্য হিন্দু। প্রতিবেদনে বলা হয়, 187 জন যাত্রী ও 6 ক্রুবাহী ফ্লাইটে বোমা হামলার হুমকির পর ছত্তিশগড়ের রায়পুর বিমানবন্দরে জরুরি অবস্থান করে। পরীক্ষা নিরীক্ষার জন্য উড়োজাহাজটি তাৎক্ষণিকভাবে নিরাপদ স্থানে নেওয়া হয়। কারিগরি কর্মীদের পাশাপাশি বোম স্কোয়াডের সদস্যরা পর্যবেক্ষণ শুরু করেন। যাত্রীদের নামিয়েও চালানো হয় তল্লাশি। পরে যদিও কোনো ধরনের বিস্ফোরক পদার্থ পায়নি সংশ্লিষ্টরা।
কর্তৃপক্ষ জানায় নিরাপত্তার স্বার্থে তল্লাশি অব্যাহত রেখেছেন বিমানবন্দরের নিরাপত্তা রক্ষী এবং বম্ব স্কোয়াডের কর্মীরা। সত্যি উড়োজাহাজের ভেতর বিস্ফোরক আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানায় রায়পুর পুলিশ। গেল মাস থেকে প্রায় ১০০টি উড়োজাহাজে বোমা থাকার হুমকি এলেও হামলা হয়নি একবারও, কিন্তু বাধ্য হয়ে অন্যত্র সরিয়ে নিতে হয় ফ্লাইট, জোরদার করা হয় নিরাপত্তা। তবে হুমকিদাতাদের এখনও হদিস পায়নি ভারতীয় গোয়েন্দারা। মৌসুমী সাথী, সময় সংবাদ। ইতালির প্রায় ১,০০০-এরও বেশি কৃষি খামারের মালিক বাংলাদেশি প্রবাসীরা। কৃষিক্ষেত্রে দ্রুত শক্তিশালী হচ্ছে প্রবাসী বাংলাদেশিদের অবস্থান। এসব ক্ষেত্রে ৫০,০০০-এরও বেশি বাংলাদেশি প্রবাসী কাজ করেন, যা দেশের রেভিনিউজ প্রবাহকে করেছে শক্তিশালী। ইতালি থেকে মাকসুদুর রহমানের তথ্যচিত্র রিপোর্ট। ইতালির শ্রমবাজারে প্রবাসী বাংলাদেশিদের রয়েছে গুরুত্বপূর্ণ অবদান। দেশটির অন্যতম প্রধান তিনটি ক্ষেত্র পর্যটন, কৃষি ও জাহাজ নির্মাণ শিল্পে বাংলাদেশিদের শক্তিশালী অবস্থান রয়েছে। তবে অল্প কয়েক বছরের মধ্যে কৃষিক্ষেত্রে বাংলাদেশি প্রবাসীদের অর্জন ঈর্ষণীয়। এরই মধ্যে দেশটির বিভিন্ন অঞ্চলের প্রায় ৫,০০০-এরও বেশি কৃষি খামারের মালিকানা অর্জন করেছেন বাংলাদেশিরা। এসব কৃষি খামারে ৫০,০০০-এরও বেশি প্রবাসী কর্মী নিয়োজিত আছেন। সঠিক সুযোগ পেলে ইতালির কৃষিক্ষেত্রে আরও শক্তিশালী অবস্থান গড়তে সক্ষম হবে বলে মনে করেন প্রবাসী বাংলাদেশিরা। শিল্প সমৃদ্ধ ইতালি খাদ্য উৎপাদনেও স্বয়ংসম্পূর্ণ। এরই মধ্যে দেশটিতে গড়ে উঠেছে ১,০০০-এরও বেশি বাংলাদেশি প্রবাসীর মালিকানাধীন কৃষি খামার। এসব খামারে মূলত উৎপাদন হয় বাংলাদেশের শাকসবজি, লাউ, শিম, করল্লা, ঢেঁড়স, মিষ্টি কুমড়া, ডাঁটা, কলমি, পাট, পুঁই, লাউ শাক ও কাঁচা মরিচ পর্যাপ্ত পরিমাণে উৎপাদন হয় ইতালি প্রবাসীদের কৃষি খামারে। এসব উৎপাদিত বাংলাদেশি কৃষিপণ্য ইতালি প্রবাসীদের চাহিদা মিটিয়ে ইউরোপের বিভিন্ন দেশেও পাঠানো হয়। প্রবাসে দেশীয় স্বাদের তাজা শাকসবজি কম দামে কিনতে পেরে খুশি প্রবাসী বাংলাদেশিরা। এই কৃষি ক্ষেত্রে একটু আমরা সময় দেই, তাইলে আমাদের জন্য মনে হয় যে লাভবান এবং আমাদের বাংলাদেশের রেমিটেন্সের জন্য লাভবান। আমরা অনেক স্বাচ্ছন্দ্য, মানে বাংলাদেশের তুলনায় অনেক কম দামে এখান থেকে সবজি পাচ্ছি। এগুলো শুধু ইতালি না, ইতালির বাহিরে ইউরোপ অনেক দেশে যাচ্ছে, এখানে লাখো লাখো মানুষ খাচ্ছে। এইগুলার রেমিটেন্সগুলো আমরা বাংলাদেশে পাঠাতে পারছি। ইতালির কৃষির প্রধান পণ্যগুলো হচ্ছে গম, ভুট্টা ও জলপাই। দেশটিতে ছোট বড় মিলিয়ে প্রায় ১৬ লাখ কৃষি খামার রয়েছে। এসব ক্ষেত্রে ৮৮ লাখ মানুষ কাজ করেন। ইতালির কৃষি বিভাগের তথ্য মতে স্থানীয়রা, বিশেষ করে নতুন প্রজন্ম দিন দিন কৃষিকাজে আগ্রহ হারাচ্ছে। এতে গত এক দশকে দেশটির প্রায় ৩০% কৃষি খামার বন্ধ হয়ে গেছে। সরকারের তরফ থেকে বিদেশিদের মাধ্যমে এসব বন্ধ কৃষি ফার্মগুলো চালুর জন্য অনুদানও দেওয়া হচ্ছে। এমন সুবর্ণ সুযোগ কাজে লাগিয়ে বাংলাদেশি প্রবাসীরা হতে পারেন ইতালির বড় বড় খামারের মালিক। সেই সঙ্গে রেমিটেন্সের মাধ্যমে দেশের জন্য এনে দিতে পারেন অর্থনৈতিক সাফল্য। সময় সংবাদ, ইতালি। কুয়েতে স্বর্ণের দাম নিম্নগামী। সপ্তাহের ব্যবধানে গ্রাম প্রতি ২ দিনার কমেছে। ভরিতে কমেছে বাংলাদেশি মুদ্রায় ৯,০০০ টাকারও বেশি। কুয়েত থেকে বিস্তারিত মঈন সুমনের রিপোর্টে। কুয়েতে গত এক সপ্তাহের ব্যবধানে স্বর্ণের দাম ভরিতে কমেছে ৯,৬০০ টাকা। চলতি বছরের মার্চ থেকে হঠাৎ করে বিশ্ববাজারের সঙ্গে তাল মিলিয়ে কুয়েতেও স্বর্ণের দাম বেড়েই চলেছিল। গত ২ দিন থেকে আবার হঠাৎ করেই স্বর্ণের দাম নামতে শুরু করেছে। গত সপ্তাহে ২২ ক্যারেট ১ ভরি স্বর্ণের মূল্য যেখানে ২৯৫ দিনারের বেশি, যা বাংলাদেশি মুদ্রায় ১,১৮,১১৫ টাকা ছিল, সেখানে ১৪ নভেম্বর ২২ ক্যারেট ১ ভরি স্বর্ণ বিক্রি হয় ২৭১ দিনার ৬৫০ পয়সা, যা বাংলাদেশি মুদ্রায় ১,০৮,৩৫৮ টাকা। এছাড়া গ্রাম হিসাবে ২৪ ক্যারেট ১ গ্রাম স্বর্ণের দাম বর্তমানে ২৫ দিনার ৩০০ পয়সা, ২২ ক্যারেট ২৩ দিনার ৩০০ পয়সা এবং ২১ ক্যারেট ২২ দিনারের কিছুটা বেশি। অবশ্যই এর সঙ্গে নকশা ভেদে মজুরিও যুক্ত হবে। স্বর্ণের দাম উঠানামায় কুয়েতে স্বর্ণ ব্যবসায়ীদের লাভ ক্ষতির তেমন প্রভাব না পড়লেও বিক্রি কমে গেলেই ব্যবসায়ীদের লোকসান। স্বর্ণের দাম কমতি দেখে প্রবাসী ক্রেতারা স্বর্ণ কিনতে ভিড় করছেন দোকানে। স্বর্ণের দাম কম, এই জন্য আসছে আর কি। আজকে কিছুটা কম, এর আগে ছিল ২৫ টাকা গ্রাম, আজকে আর কি ৩০ টাকার মধ্যে কিছু উপর আছে আর কি, এই জন্য আসছে আর কি। হয়তো আরও যদি এর পরে ভবিষ্যতে কমে, হয়তো মাসখানে ১৫ দিন পরে, তাহলে আবার নেওয়ার চিন্তা ভাবনা আছে। যত স্বর্ণের দাম কমবে আমাদের কাস্টমার আরও বাড়ে, দোকানে বেচা কেনা বাড়ে। স্বর্ণের দাম হাই হলে কি হয়, বেচা কেনা একটু কমে যায়। স্বর্ণের দাম বাড়লে কমলে আমাদের কোনো লাভ লস নাই, বেচা কিনি কম হলে আমাদের কিছুটা লস আছে। এদিকে কুয়েতে মুদ্রা বিনিময় হাউসগুলোতে বর্তমানে ১ কুয়েতি দিনারের বিপরীতে ৪০০ টাকার কিছুটা উপর নিচে ওঠানামা করছে। বিগত কয়েক মাস থেকেই এই ধারা অব্যাহত আছে। মঈন সুমন, সময় সংবাদ, কুয়েত। ১৫০ বেশি দেশের প্রায় ১ লাখ প্রযুক্তি সংশ্লিষ্টদের অংশগ্রহণে পর্তুগালে শেষ হলো এবারের ওয়েব সামিট। উন্নত বিশ্বের অনেক দেশের পাশাপাশি ভারত, পাকিস্তান সহ দক্ষিণ এশিয়ার অনেক দেশের স্টার্টআপ বা বিভিন্ন প্রতিষ্ঠানের অংশগ্রহণ থাকলেও ছিল না কোনো বাংলাদেশি প্রতিষ্ঠান।
এমন আয়োজনে অংশ নিলে উপকৃত হবে বাংলাদেশের আইটি খাত, এমনটাই মনে করেন ব্যক্তি উদ্যোগে অংশ নিয়ে অংশগ্রহণকারীরা। রেজওয়ানা কাব্যের ক্যামেরায় তারিকুল হাসান আশিকের রিপোর্ট। তথ্য প্রযুক্তি খাতের বিশাল কর্মযজ্ঞ ওয়েব সামিট পর্তুগালের রাজধানী লিসবনে অনুষ্ঠিত। এবারের আসরে অংশ নেয় 153টি দেশ। মেটা, হুয়াওয়ে, অ্যাডব বা ডেলের মতো টেক জায়ান্টদের পাশাপাশি সম্মেলনে নিজেদের উদ্ভাবন নিয়ে হাজির হয় 3000-এর বেশি প্রতিষ্ঠান। বিনিয়োগকারী পাওয়ার লক্ষ্য নিয়ে এসেছে অনেক স্টার্টআপ প্রতিষ্ঠানও। অত্যাধুনিক প্রযুক্তির নানা আয়োজন দিয়ে দর্শনার্থীদের আকৃষ্ট করেছে স্পেন, দুবাই বা মাল্টার প্যাভিলিয়ন। 36টি দেশের 62টি ট্রেড ডেলিগেশন নিয়ে এবারের আসরে নজর কেড়েছে জার্মানি ও ব্রাজিল। উন্নত বিশ্বের বিভিন্ন দেশের পাশাপাশি ওয়েব সামিটে অংশ নেয় দক্ষিণ এশিয়ার বেশ কয়েকটি দেশ। কাতার, ভারত, পাকিস্তানের অংশগ্রহণ থাকলেও ছিল না বাংলাদেশের কোনো প্রতিষ্ঠান। এতে আক্ষেপ জানিয়ে ব্যক্তি উদ্যোগে ওয়েব সামিটে যোগ দেওয়া বাংলাদেশিরা জানান, এমন আয়োজনে অংশ নিয়ে উপকৃত হতে পারে দেশের আইটি খাত। বাংলাদেশের কোনো স্টল বা বাংলাদেশের কোনো টেক কোম্পানি এখানে তাদেরকে রিপ্রেজেন্ট করছে না। এটা আসলেই দুঃখজনক, আসলে আনফরচুনেট। আমার রিকোয়েস্ট থাকবে প্রত্যেকটা টেক কোম্পানি যারা বাংলাদেশে আছে তারা যদি আসে, তারা যদি এখানে এসে তাদের সার্ভিসটা বা এবং কান্ট্রি ফ্ল্যাগটাকে যদি এখানে এসে এতে বাংলাদেশ হিসাবে যদি তারা এখানে আসে, আমার মনে হয় বাংলাদেশের টেক জগৎ আরো অনেক বেশি এগিয়ে যাবে। বাংলাদেশের ফ্রিল্যান্সাররা অনেক এগিয়ে যাবে, যারা টেকের সাথে কাজ করছে তারা অনেক এগিয়ে যাবে। এবারের ওয়েব সামিট ছিল নারী উদ্যোক্তাদের জন্য দারুণ সম্ভাবনার। এই আসরে অংশ নেয়া 44% স্টার্টআপ ছিল নারী উদ্যোক্তাদের। এছাড়া মূল অংশগ্রহণকারীর 42% ছিলেন নারী উদ্যোক্তা। এই সম্মেলনে অংশ নিয়ে আমি সত্যি অভিভূত। আমার দেখা অন্যতম বড় একটি আয়োজন। আমরা খুব শিগগিরই আমাদের নতুন স্টার্টআপ শুরু করতে যাচ্ছি, তাই আমি মনে করি বিনিয়োগকারী বা অংশীদার পাবার দারুণ একটি ক্ষেত্র এটি। এবারের আসরে অংশ নেন 1066 জন বিনিয়োগকারী। বক্তব্য রাখেন বিভিন্ন খাতে সফল 1000 বক্তা। তথ্য প্রযুক্তি খাতে যে কোনো উদ্ভাবন বিশ্বের সামনে তুলে ধরতে ওয়েব সামিট নিঃসন্দেহে একটি বড় প্ল্যাটফর্ম। সেই সাথে বিনিয়োগের অভাবে অনেক আইডিয়া থাকার পরেও যারা নতুন স্টার্টআপ শুরু করতে পারছেন না, তাদের বিনিয়োগকারীও মিলতে পারে ওয়েব সামিট থেকে। তাই সামনের দিনগুলোতে বাংলাদেশ থেকেও প্রতিষ্ঠান যুক্ত হবে ওয়েব সামিটে, এমনটাই আশা করছে এবার ব্যক্তি উদ্যোগে ওয়েব সামিটে অংশ নেওয়া বাংলাদেশিরা। তারিকুল হাসান আশিক, সময় সংবাদ, লিসবন, পর্তুগাল। বানরের শহর নামে পরিচিত থাইল্যান্ডের ঐতিহাসিক লোপবুরিতে বানরের আধিপত্য স্থানীয়দের জন্য অস্বস্তিকর পরিস্থিতি তৈরি করেছে। খাবারের সন্ধানে মানুষের ঘরে দরজা জানালা থেকে শুরু করে দোকানপাট তছনছ করছে বানরেরা। পর্যটকদের কাছে এই বানরের দল আকর্ষণীয় হলেও তাদের অনিয়ন্ত্রিত আচরণ শহরবাসী জীবনযাত্রায় অশান্তি বয়ে এনেছে। শহরের রাস্তায় চলন্ত যানবাহনের পেছনে বসে খুশিতে ফল লুট করছে বানরের দল। থাইল্যান্ডের লোপবুরি শহরের এই দৃশ্য নতুন নয়। স্থানীয় বাসিন্দারা বহুদিন ধরেই এই বানরের দলকে নিজেদের জীবনের অংশ বলেই মনে করেন। কিন্তু সম্প্রতি বানরের অতিরিক্ত উপস্থিতি এবং তাদের বেপরোয়া আচরণ স্থানীয়দের জন্য অস্বস্তির কারণ হয়ে দাঁড়িয়েছে। করোনার আগে শহরের প্রায় 58,000 বাসিন্দা 3,000-এর মতো বানরকে খাবার দিত। এমনকি তাদের জন্য বার্ষিক ফল উৎসবেরও আয়োজন করা হতো, যা পর্যটকদের আকৃষ্ট করত। কিন্তু মহামারীর সময় পর্যটকদের অভাবে বানরের খাদ্যাভ্যাসে পরিবর্তন আসে। সাধারণ মানুষ ঘর থেকে বাইরে বের হওয়া শুরু করলে বানরের দল শহরের ভবন ও রাস্তায় আধিপত্য বিস্তার করে বসে। খাবারের সন্ধানে মানুষের ঘরের দরজা জানলা থেকে শুরু করে দোকানের শেলফ পর্যন্ত তছনছ করছে। এমনকি বানররা একে অপরের সঙ্গে খাবার ও অন্যান্য জিনিস নিয়ে টানাটানি মারামারি পর্যন্ত করছে। এতে বাসিন্দাদের মাঝে আতঙ্ক বিরাজ করছে। আমি এখানকার বাসিন্দা, সবসময় এমনটা ছিল না। আগে আমরা একসঙ্গে থাকতাম। বানররা তাদের জীবন নিয়ে ছিল আর আমরা আমাদের। আমরাই ওদের মাঝে মধ্যে খাবার দিতাম। খাবার দেওয়ার সময় আগে ওরা কিছুটা ভয় পেত, কিন্তু এখন আর সেটা নেই। যে কোনো কিছু ছিনিয়ে নেয়ার জন্য এরা প্রস্তুত। স্থানীয় কর্তৃপক্ষ বানরের সংখ্যা নিয়ন্ত্রণের জন্য বিভিন্ন উদ্যোগ নিয়েছে। বানরের বংশবিস্তার রোধে কর্মসূচির পাশাপাশি বানরগুলোকে একটি নির্দিষ্ট জায়গায় স্থানান্তর করার চেষ্টা চলছে। এতে বাসিন্দারা কিছুটা স্বস্তি পেলেও কয়েকটি মানবাধিকার সংগঠন এর বিরোধিতা করেছে। অনেকের মতে বানরেরা লোপবুরি শহরের অবিচ্ছেদ্য অংশ। পর্যটন এবং শহরের আর্থিক উন্নয়নের ক্ষেত্রে বানরের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। তাই বানরের সঙ্গে শান্তিপূর্ণ বসবাসের একটি মধ্যপন্থা খোঁজার চেষ্টা চলছে। এর মাধ্যমে শহরের ঐতিহ্য ও পর্যটন শিল্প বজায় থাকবে বলে আশা করা হচ্ছে। ইয়াসিন মোহাম্মদ জিসান, সময় সংবাদ। আন্তর্জাতিক সময়ের শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছে আরেকবার।
পেন্টাগনের কর্মকর্তা ছাঁটাইয়ের প্রক্রিয়া নেমেছে ট্রাম্পের দল। তৈরি করা হচ্ছে তালিকা, বাদ দেওয়া হতে পারে মার্কিন সামরিক বাহিনীর জয়েন্ট চিফস অফ স্টাফকে। এ ছিল আন্তর্জাতিক সময়ে, সঙ্গে থাকুন সময়।